আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। দ্বিতীয় শ্রেণীর ক্লাসে সহজপাঠ বইটি আজকে পড়াবো। তার মধ্যে অষ্টম পাঠটা আজকে আমাদের পাঠ্য বিষয়। এই সহজপাঠ বইটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকবারই আমি বলেছি ভিডিওতে, আগামী যতগুলো ভিডিও হবে সহজপাঠ পড়ালেও আমি প্রত্যেকবারই বলবো প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুর বানানটা ভালো করে দেখে নেবে। সরাসরি আমি আজকে পাঠ্য বিষয়ে আসছি। পাঠ্য বিষয়ের কোনো নাম থাকেনি, নাম দেয়নি সহজপাঠে, সেইভাবে পাঠ হিসাবেই পড়ানো হয়। আরমানি গির্জের কাছে আপিস। আরমানি গির্জা একটি গির্জের নাম। গির্জা, গির্জে মানে গির্জা, ঠিক আছে। গির্জা মানে হয়েছে খ্রিস্টানদের উপাসনা স্থল, যেখানে খ্রিস্টানরা ভগবানের কাছে সুখ দুঃখর কথা বলে এবং প্রার্থনা করে ভালো কিছু। যে ভগবানের কাছে আমরা করি না, যারা হিন্দু তারা মন্দিরে করে, যারা মুসলিম তারা মসজিদে করে, আর যারা খ্রিস্টান তারা এই গির্জায় করে। তো আরমানি গির্জার কাছে আপিস। অফিসটা কোথায়? আপিস মানে অফিস। হ্যাঁ, বিভিন্ন রকমভাবেই সহজ পাঠে লিখেছেন, আঞ্চলিক ভাষাও এখানে ব্যবহার হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন, কিন্তু আপিস মানে এখানে অফিস। তো আরমানি গির্জার কাছে আপিস, অফিসটা হয়েছে আরমানি গির্জার কাছে, জায়গাটার নাম আর কি। যাওয়া মুশকিল হবে। কেন মুশকিল হবে? পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। পূর্ব দিকের মেঘটা হয়েছে ইস্পাতের মতো কালো, মানে বর্ষাকালে যখন বৃষ্টি হয় পূর্ব দিকের মেঘেই বেশি বৃষ্টি হয়। হ্যাঁ, যেমন কালবৈশাখী ঝড় পশ্চিম দিকে যখন মেঘ হয় তখন বলে কি তাড়াতাড়ি ঘরে আয়, ঝড় বৃষ্টি আসবে। কেন? পশ্চিম দিকে মেঘ করেছে। বর্ষাকালে পশ্চিম দিকে মেঘ হয়, বর্ষাকালে তো চারিদিক থেকেই মেঘ হয়, সেটা না, মানে বেশিরভাগ। আর বর্ষাকালে মূলত পূর্ব দিকে মেঘ হয়। বলছে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। ইস্পাত মানে হয়েছে লোহা, খাঁটি লোহাকে ইস্পাত বলা হয়। তো ওই কালো হয়ে মেঘটা একদম ইস্পাতের মতো কালো হয়ে গেছে। পশ্চিম দিকের মেঘ ঘন নীল। পশ্চিম দিকের মেঘটা কেমন ছিল? ঘন নীল ছিল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। কি জমেছে? আকাশে অনেক মেঘ জমেছে। আস্তে আস্তে বিস্তর মানে সমস্ত জায়গা জুড়ে মেঘ জমে গেছে। সকালবেলা মেঘ ছিল না বেশি, পশ্চিম দিকের মেঘটা একটু ঘন নীল ছিল, রৌদ্র ছিল। মেঘ ছিল থাকলে কি হচ্ছে? রৌদ্র ছিল, কিন্তু আস্তে আস্তে বিস্তর মেঘ জমে গেছে, মানে অনেক মেঘ জমেছে। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলেই বাঁচি। বলছে মেঘটা যেন বেশিক্ষণ না থাকে, কারণ যেতে হবে তো অফিসে। শরীরটা অসুস্থ আছে, শরীরটাও ভালো নেই, বৃষ্টিতে ভিজলে আরও শরীর খারাপ করবে। মাথা ধরেছে, স্থির থাকতে পারছি না। বলছে মাথা ধরলে না, প্রত্যেকেই জানো মাথার যন্ত্রণা কি একটা বিচ্ছিরি ব্যাপার। যারই মাথার যন্ত্রণা হয় খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, সেজন্য শরীরের মধ্যে একটা কি অস্বস্তি। তাই বলছে মাথা ধরেছে, স্থির থাকতে পারছি না, মানে ভালো লাগছে না, মানে এক জায়গায় যে বসবে, একবার শুচ্ছে, একবার উঠছে, একবার বসছে, সে এক অস্বস্তি ব্যাপার। অফিসের ভাত এখনও হলো না। অফিসে যাওয়ার আগে ভাত খেয়ে যাবে 10টায়। যারা 10টাতে অফিসে যায় তারা তো ভাত খেয়ে যায়। আবার ধরো যারা স্কুলে আসে তারাও ভাত খেয়ে আসে। সকালে ভাত না খেয়ে গেলে কী করে হবে? অফিস তো ছুটি হবে 5টায়, বাড়ি ঢুকতে ঢুকতে 6টা, দূরে হলে 7টা, 7:30। তার জন্য বাড়িতে মা থাকুক। কি তোমাদের মায়েরা বাবাদের জন্য রান্না করে দেয়? কি তোমাদের ঠাম্মিরা রান্না করে? তাই না? তো বাড়িতে যেই থাকবে, অনেকের রান্নার কাজের লোক আছে, তারা রান্না করে দেয়। তো রান্নাটা করা লাগবে। সকালবেলা দুটো ভাত খেয়ে সবাই বার হবে, তাহলে সারাদিনের জন্য আর কি হবে না, সারাদিনের জন্য আর খিদে পাবে না, বাইরের খাবার খেতে হবে না, শরীরটা ভালো থাকবে। ঠিক এখানে তাই বলছে। এটা কিন্তু এখন থেকে না, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। অফিসের ভাত এখনও হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও। উস্কিয়ে দাও মানে বাড়িয়ে দিতে বলছে, যে অফিসের ভাতটা এখনও হলো না, টাইম তো হয়ে আসলো, বৃষ্টি যতই হোক অফিসে তো যেতে হবে। তাই বলছে যে উনুনের আগুনটা উস্কিয়ে দাও। উস্কিয়ে দাও মানে বাড়িয়ে দিতে বলছে। যত আগুনটা বাড়িয়ে দেবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। ঠাকুর বলছে যিনি রান্না করছেন তাকে ঠাকুর রান্না করছে। হ্যাঁ, যে রান্না করছে সে ঠাকুর। দেখো তোমাদের ছবিতে আছে একজন রান্না করছেন, তিনি ঠাকুর, তার ঠাকুর রান্না করছে। সে ঝোলে যেন লঙ্কা না দেয়, মানে যে খাবারটা খাবে তিনি আর কি, মানে একদম লঙ্কা ভালোবাসেন না, ঝাল ভালোবাসেন না। লঙ্কা তো ঝাল, লঙ্কা তার মিষ্টি নয়, তাই বলছে ঝোলে যেন একদম লঙ্কা না দেয়। হ্যাঁ, বঙ্কিম আমার অঙ্কের খাতাটা আনতে বলে। বঙ্কিম একটা ছেলের নাম, তাকে বলছে তার অঙ্কের খাতা, মানে অঙ্কের খাতার মধ্যে হিসাবপত্রও করতে হয়, কিছু আমরা লিখতেও পারি, অঙ্কও করতে পারি। অঙ্কের খাতা মানে যে খাতায় দাগ টানা নেই, সেটা কি অঙ্কের খাতা। আমরা তার বলবো না যে দাগ টানা ছাড়া নিয়ে আয়, আমরা কি বলি অঙ্কের খাতাটা দে তো। অঙ্কের খাতা মানে যে খাতাতে দাগ টানা ছাড়া খাতা, প্লেন শিট, সেটাকে অঙ্কের খাতা বলছে। তাই বলছে যে বঙ্কিমকে বলো আমার অঙ্কের খাতাটা নিয়ে আসতে। দোতলার ঘরের পালঙ্কের উপর আছে। দোতলার ঘর, নিচের তলায় বসে বলছে বঙ্কিমকে, মানে বঙ্কিমকে আনতে বলছে, উনি নিচে আছেন, সিঁড়ি দিয়ে উঠবেন না। বলছে বঙ্কিমকে বলো অঙ্কের খাতাটা যেন নিয়ে আসে। কোথায় আছে খাতাটা? দোতলার ঘরে
পালঙ্কের উপরে আছে। পালঙ্ক মানে দামি খাট। খাট তো প্রত্যেকের বাড়ি বিশেষ করে আছে। তো ওই যেই খাটগুলো খুব সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর, মানে রাজাদের মতো পালঙ্ক, তো দামি খাটকেই বলা হয় পালঙ্ক। কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। কঙ্কা একটা বাচ্চা মেয়েই ধরছি, কারণ এখানে আকারান্তে আমরা স্ত্রীলিঙ্গ বুঝছি, তাই তো। বালক মানে ছেলে, একটা বাচ্চা ছেলে, আর বালিকা আকার আসছে মানে মেয়ে, তাই আকারান্তে সবসময় স্ত্রীলিঙ্গই হয় বেশিরভাগ, অনেক ক্ষেত্রে হয়ও না, কিন্তু বেশিরভাগ যেহেতু কঙ্কা আছে তাই আমি আকারান্তে, এখানে আকার আছে যেহেতু আমি এটা বাচ্চা মেয়েই ধরছি। খাতা নিয়ে আসতে বলেছে, ও ছোটো মেয়ে তো, ও খেলতে খেলতে খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। যেরকম বোনেরা খেলতে গিয়ে পড়াশোনা করবে ওদের সামনে, ওরা খাতা নিয়ে ছিঁড়ে লুচি ভাজা করে ফেলবে, একদম কিচ্ছু বোঝা যায় না। ওরা তো জানেই না এটা দামি খাতা না কি খাতা, ওরা খেলার জিনিস ভেবে খেলতে থাকে। তাই বলছে কঙ্কা খাতার পাতা ছিঁড়ে দিয়েছে। তাহলে আজকে আমাদের অষ্টম পাঠের গল্পটা এই পর্যন্তই থাকলো পড়ানো, আর এইটুকুই আছে তোমাদের। প্রত্যেকে ভালো করে বাড়িতে সুন্দর করে পড়বে। আরেকবার আমি বলে দিচ্ছি, তোমাদের ছবি দেখে পুরো গল্পটা বর্ণনা করে দেব। আমি যেটা করে থাকি, প্রথমে আমি পড়িয়ে দেব, তারপরে ছবি দেখলেই মনে হবে গল্পটা বেশ সুন্দর লাগছে। এই দেখো বাইরের যে দৃশ্যটা জানলা দিয়ে দেখিয়েছে, বৃষ্টি পড়ছে, আমরা বুঝতে পারছি যে এখানে বর্ষার কথা বাদল করেছে, ইস্পাতের মতো কালো মেঘ পূর্ব দিকে। ঠিক আছে, এখানে কি তিনি খাতায় কাজ সারবেন, অঙ্কের খাতা আনতে বলা হচ্ছে, নিচে বসে কাজ করছেন। আর এখানে কি হচ্ছে, রান্না হচ্ছে, ঠাকুর রান্না করছে। ঠাকুরকে বলেছে যে যেন ঝোল রান্না করছে, কিছু ঝোল, মাছের ঝোল হোক কি যাই হোক রান্না করছে। তো এখানে বলছে মাছের ঝোলই হবে, এখানে মাছের ছবি যখন ওই ঝোলে কি করতে না করেছে, লঙ্কা দিতে বারণ করেছে। ঠিক আছে, আর এখানে কঙ্কার ছবিও দেওয়া হয়নি। কঙ্কা তোমাদের আমি বলে দিলাম, বাচ্চা মেয়ে এই খাতা যে কাজ করছেন না ইনি, ওনার খাতাটা বঙ্কিমকে আনতে বলেছিল, আর ওই খাতাটা বঙ্কিম আনতে গিয়ে দেখছে যে 2-3টে পাতা ছেঁড়া আছে। কঙ্কা খেলতে খেলতে ছেড়ে দিয়েছে। তাহলে ছবি থেকেও আমরা অনেকটা পরিষ্কার করলাম, সুবিধা হলো আমাদের বুঝতে, তাই না? ছবিটাও দেখে মনে থাকবে। ছবি দেখলে কেন ছবি দেখে পড়ানো হচ্ছে, কারণ তোমাদের ছবিটা চোখের সামনে ভাসবে। যখনই অষ্টম পাঠ হবে তখন এই ঠাকুরের কথা মনে পড়বে। ঠাকুর তো লঙ্কা দিচ্ছিল না ঝোলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অষ্টম পাঠ এই পর্যন্তই পড়ানো হলো। তোমরা প্রত্যেকে সুন্দর করে গল্পটা পড়বে। যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের আবার বুঝিয়ে দেব।